বর্তমান কর্মব্যস্ত জীবনে আমরা দেখি আমাদের সমস্ত কাজ আমরা নিজেরাই সামলে উঠতে পারি না। তার জন্য আমাদের একটি সাহায্যকারী হাতের খুব প্রয়োজন হয়। সেই জন্যই আমরা পরিচারিকা রাখি, যাতে তারা আমাদের উপকারে আসেন। কিন্তু সেই উপকার কখনো কখনো অপকারে পরিণত হয়। সেই কাহিনী তোমাদের শোনাবো। তার আগে বলে রাখি, আতঙ্ককে যারা নতুন শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তাতে কি হবে, নতুন নতুন গল্পের নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এপিসোড বা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন দ্বিধাবোধ করবে না। তো চলে আসি ঘটনায়। আজ প্রায় 3 মাস ধরে একটি পরিচারিকা খুঁজছে রক্তিম। কিন্তু এই গ্রামগঞ্জে তেমন কাজের লোক পাওয়া খুব মুশকিল, যে সারাদিন ধরে ওর গর্ভবতী স্ত্রীর দেখাশোনা করবে, ঘরের সব কাজ সামলাবে। রক্তিমের মা যদিও আছেন, তবে তিনি খুব বৃদ্ধা। তিনি এত কিছু একসাথে সামলাতে পারছেন না। রক্তিম যথেষ্ট টাকা মাইনে দিতে রাজি। অনেককে বলেছে যাতে কারোর জানাশোনা থাকলে খবর পাওয়া যায়, কিন্তু এমন কাউকেই পাওয়া গেল না। দিন যেতে লাগলো। এরপর একদিন রক্তিম কাজ সেরে বাড়ি ফিরছে। এমন সময় গ্রামের পুরনো বটগাছের তলা থেকে একজন পিছন থেকে ওকে ডাকলো, ও বাবু, একটু দাঁড়াবেন? রক্তিম পিছন ঘুরে দেখে একজন মাঝবয়সী মহিলা গাছের তলায় দাঁড়িয়ে। রক্তিম তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? মহিলাটি বলল, বাবু, আমি রূপালী। শুনলাম আপনার বাড়িতে একটা কাজের লোকের প্রয়োজন, তাই আপনাকে ডাকলাম। কাজটা যদি আমাকে দিতেন বাবু, আমার খুব উপকার হতো। আমার টাকা পয়সা লাগবে না বাবু, আমি একা মেয়ে মানুষ, টাকা পয়সা দিতে হবে না, একটু খাওয়া পড়া দিলেই হবে। আমি সব কাজ করে দেবো, আপনাকে ভাবতে হবে না গো। এমন প্রস্তাবে রক্তিমের মুখে হাসি ফুটে উঠল। রূপালীকে সে সঙ্গে করে বাড়ি নিয়ে এলো। খুব পরিশ্রমী মেয়ে রূপালী। কিভাবে যে বাড়ির সব কাজ একা হাতে এত তাড়াতাড়ি সামলায় ভগবানই জানেন। বাকিটা সময় ও রক্তিমের স্ত্রীর কাছে বসে থাকে, আর মাঝে মাঝেই বলে, বৌদি, তোমার পেটে একটু তেল মালিশ করে দেবো, খুব আরাম পাবে। রক্তিমের স্ত্রী রাজি হয়। রাত্রি হলে প্রায় সময় রূপালী আলতো হাতে মালিশ করে দিত ওকে। একদিন রক্তিমের মা হঠাৎ বৌমার ঘরে ঢুকতে গিয়ে দেখেন রূপালী কেমন যেন লোভাতুরভাবে বৌমার গর্ভের দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টি রক্তিমের মায়ের মোটেই পছন্দ হলো না এবং ভীষণ সন্দেহ হলো। একটা মেয়ে মানুষ অপর কোনো মেয়ে মানুষের গর্ভের দিকে এমন লোভাতুরভাবে তাকাবে কেন? উনি ঘরে ঢুকতেই রূপালী সতর্ক হয়ে যায় এবং নিজের দৃষ্টি সঙ্গে সঙ্গে পাল্টে ফেলে। এরপর কিছুদিন যায়। একদিন রূপালী তেল মালিশ করতে করতে বলে, তোমার বাচ্চাটা আমায় দেবে বৌদি? না দিলে কিন্তু আমি নিয়ে পালিয়ে যাব। রক্তিমের স্ত্রী ভাবে এটা কোনো মশকরা হবে, কিন্তু রক্তিমের মা খুব বকাবকি করলেন রূপালীকে। এমনিতেই ওর আচরণ বৃদ্ধার ঠিক ভালো লাগে না। রক্তিমকে সব জানালেন বৃদ্ধা। রক্তিম বলল, মা, তুমি খামোখা চিন্তা করছো। ও একা মেয়ে মানুষ, সংসার সন্তান নেই, তাই হয়তো বাচ্চাকে আগলাতে চাইছে। তুমি অত চিন্তা করো না। খটকা যায় না বৃদ্ধার মন থেকে। একদিন রাতে বেশ গরম, কিছুতেই ঘুম হচ্ছিল না বৃদ্ধার। ভাবলেন ছাদে গিয়ে বসেন। ছাদে গিয়ে বসবেন বা শোবেন, একটু আরাম করে না হয় নিচে চলে আসবেন। কিন্তু ছাদে যেতে গিয়ে উনি দেখেন ছাদের দরজা খোলা। আশ্চর্য! সন্ধ্যা দিতে এসে উনি তো নিজে প্রতিদিন দরজা বন্ধ করে যান, আজকেও তিনি বন্ধ করেছেন। তবে দরজা খুলল কে? এই ভাবতে ভাবতে উনি ছাদের দরজা দিয়ে ঢুকতে গিয়ে দেখেন এক পিশাচিনী বসে আছে ছাদের কোণায়। এলোমেলো চুল, কুচকানো চামড়া, চোখগুলো বন্ধ, যেন
ধ্যানে বসেছে। এই রকম এক দৃশ্য দেখে ভয়ে ওনার হৃদস্পন্দন বেড়ে গেল। কি করবেন ভেবে পেলেন না। আবার চোখের পলক ফেলতেই হঠাৎ পিশাচিনীর চেহারা পরিবর্তন হতে শুরু করলো। দেখতে দেখতে সে রূপালীর চেহারাতে পরিণত হলো। উনি বুঝলেন রূপালী কোনো সাধারণ মানুষ নয়। কোনো রকমের সন্তর্পণে বৃদ্ধা নিজের ঘরে ফিরে এসে হাঁপাতে লাগলেন। এবার তিনি বুঝলেন যে তিনি যখন সকাল সন্ধ্যায় ঘরে পুজো আর্চা করেন, ওই সময় রূপালীকে দেখা যায় না কেন, কোথায় যেন চলে যায় ওই সময়। কিছু জিজ্ঞেস করলে বিভিন্ন বাহানা দেয়। আসলে পিশাচিনী পুজো পার্বণের পবিত্র তেজ সহ্য করতে পারে না। বৃদ্ধা রক্তিমকে সব জানালেন, কিন্তু এখন কি করণীয়? রূপালী যদি সত্যিই পিশাচিনী হয়ে থাকে তবে কিছুতেই এই বাড়ি ছেড়ে যাবে না। তবে উপায় কি? রক্তিম একদিন কালীঘাটে এসে এক বৃদ্ধ পুরোহিতের সাথে দেখা করেন। সমস্ত ঘটনা খুলে বলেন এবং এর প্রতিবিধান করে দিতে বলেন। তখন সেই পুরোহিত বলেন, সামনের পূর্ণিমায় 21 জন ব্রাহ্মণ ডেকে ভাগবত পাঠ করাবে তোমার বাড়িতে। ওনারা তোমার গৃহবন্ধন করে দেবেন এবং 3টি মাদুলি তোমরা 3 জন ধারণ করবে। ওই দিনের পর থেকে বাচ্চার 6 মাস বয়স হওয়া পর্যন্ত প্রতিদিন তোমাদের বাড়িতে নিজেরাই কেউ স্নান করে ভাগবত পাঠ করবে। এক একদিন এক একটা অধ্যায় পাঠ করলেই হবে। এতে কোনো খারাপ শক্তি তোমাদের বাড়িতে আর প্রবেশ করতে পারবে না, বা তোমার সদ্যজাত সন্তান এবং তোমার স্ত্রীর উপর কারো কোনো দৃষ্টি পড়বে না। যথাবিধি মেনে সমস্ত কাজ করা হলো। সেই পূর্ণিমার দিন থেকে সত্যি রূপালীকে আর বাড়িতে ফিরতে দেখা যায়নি। রক্তিম ও তার মা নিজেরাই ভাগাভাগি করে এরপর থেকে বাড়ির যাবতীয় কাজ করতে থাকেন। এরপর একদিন রাতে বাড়ি ফেরার পথে সেই বুড়ো বটতলায় রক্তিম আবার শুনতে পায়, কিরে, কি ভাবলি তোরা? আমায় খুব জব্দ করেছিস তাই না? ওই মাদুলি কতদিন তোদের রক্ষা করে আমিও দেখে নেব। বলেই শুরু হয় তার খিলখিলিয়ে হাসি। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করো। আর খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড, নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আজ চলি, টাটা।